ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 10 2020, আজকে তোমাদের সাথে আমি একটু বসবো। কেমন আছো তোমরা? ভালো আছো তো সব? লকডাউন তো চলছে, তোমরা কিভাবে কি পড়াশোনা করছো? অনেকদিন তো দেখা হয়নি। তোমাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ বেশ কিছু কোশ্চেন পাঠিয়েছিল। যেহেতু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টটা হয়নি, সে কারণে ওই সিলেবাসের উপর ভিত্তি করে কোশ্চেনগুলো ছিল। তোমাদের আমি আগে একটা মেসেজে পাঠিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেই কোশ্চেনগুলো পেয়েছো এবং তোমাদের মতো করে সেগুলো উত্তর তৈরি করছো। তা সত্ত্বেও আমার মনে হলো যে আমি তোমাদের একটু আলোচনা করে দিই। তাই আজকে তোমাদের জাস্ট ক্লাস 10-এর জন্য যে 4টা কোশ্চেন নির্দিষ্ট ছিল, ওই 4টা কোশ্চেন নিয়েই আমি তোমাদের একটু আলোচনা করব। ঠিক আছে? 4টা কোশ্চেন এবারে তোমরা দেখো। কোশ্চেন 1, কোশ্চেন নম্বর 2, কোশ্চেন নম্বর 3 এবং কোশ্চেন নম্বর 4, এই 4টে কোশ্চেন রয়েছে। তার মধ্যে এখন তোমাদের প্রথম কোশ্চেনটা আমি আলোচনা করছি। চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা দুটি ভূমিরূপের বর্ণনা দাও। চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা দুটি ভূমিরূপের বর্ণনা দাও। তা নদীর কাজ তোমরা পড়েছ, তবু তোমাদের আমি বলি, যেহেতু আলোচনা করতে বসেছি। নদী হচ্ছে এক প্রবহমান জলধারা, যা উৎস থেকে মোহনা পর্যন্ত বয়ে চলে এবং প্রবাহ পথেই ক্ষয়, বহন, সঞ্চয় করে বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি করে। তাই নদীর কাজ, তাকেই বলি আমরা নদীর কাজ। অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত চলতে গিয়ে ক্ষয়, বহন, সঞ্চয় করে নদী যে কাজকর্ম করে, যে কাজ করে, যে ভূমিরূপগুলো গড়ে তোলে, তাই নদীর কাজ। তাই এখানে তোমাদের নদীর সঞ্চয় কাজের ফলে গড়ে ওঠা দুটো ভূমিরূপের কথা আলোচনা করতে বলেছে এবং ছবি সহ। আমি ছবি দুটো করেছি, একটা প্লাবন সঙ্গ করেছি, একটা বদ্বীপ করেছি। তোমরা জানো যে নদী যে সঞ্চয় করে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা নিম্নগতিতেই কেবল বেশি করে। প্রধান কাজ এটা, নিম্নগতিতে নদীর প্রধান কাজ সঞ্চয় করা। কেন করে? প্রধান কাজ কেন নিম্নগতিতে নদীর প্রধান কাজ সঞ্চয় কেন, সেটা একটু বলি। যে নিম্নগতিতে নদীর ঢাল কমে যায়। নদীর ঢাল কমে যায় বলে, মানে নদী যে পথে বয়ে যায় না, যে ভূভাগের উপর দিয়ে বয়ে যায়, যে উপত্যকার উপর দিয়ে বয়ে যায়, সেই উপত্যকার ঢালটা কমে যায়। ফলে কি হয়, নদীর যে ক্যারিং ক্যাপাসিটি, মানে বোঝা বইবার যে ক্ষমতা, সেটাও কমে যায়। ফলে নদী আর বয়ে নিয়ে যেতে পারে না, জমা করে। তারপরে নদী হচ্ছে তার এই শেষ পর্যায়ে এসে নদীর পলি, বালি, যে পদার্থ, যে মানে ক্ষয়জাত যে পদার্থের পরিমাণটাও বেড়ে যায়। নদী এই নিম্নগতিতে এসে আর তার ক্ষয় করবার ক্ষমতা থাকে না বলে নদী ওভারকাম করতে পারে না। যদি কোনো বাধা চলে আসে, ওভারকাম করতে পারে না, ফলে সে সমস্ত পদার্থগুলোকে জমা করে ফেলে। এইগুলো হচ্ছে বিভিন্ন মানে তার বৈশিষ্ট্য, যে বা নিয়ন্ত্রক বলা যেতে পারে, যে কারণে নদী পদার্থগুলোকে জমা করে ফেলে। বা নিম্নগতিতে প্রধান কাজ সঞ্চয়। তাহলে প্রথমত ঢাল কমে যাওয়া, দ্বিতীয়ত ক্যারিং ক্যাপাসিটি বা বোঝা বইবার ক্ষমতা কমে যাওয়া, তৃতীয়ত প্রচুর পরিমাণে পলিবালি নিয়ে আসা, যেগুলো জমা করে ফেলা, এবং তৃতীয়ত কোনো বাধা পেরিয়ে বা ওভারকাম করার ক্ষমতা তখন তার থাকে না, ফলে সেখানেও জমা করে ফেলা। মানে ওই কাজের যেহেতু বাধা পেরোতে পারে না, সে কারণেও জমা করে ফেলে। এইগুলো হচ্ছে সঞ্চয় করতে পারার নিয়ন্ত্রক। নদী যে নিম্নগতিতে সঞ্চয় করে, এগুলো হচ্ছে তার নিয়ন্ত্রক। তা আমি এবারে তোমাদেরকে বলি যে তাহলে প্লাবন ভূমি কি করে করে। ছবিটা দেখে একটু দেখো যে নদী এই পথে বয়ে চলেছে, নিম্নগতি এসছে, মানে নদীর উপত্যকা অনেকটা চওড়া হয়ে গেছে একেবারে। হ্যাঁ, নদীর উপত্যকা অনেকটা চওড়া হয়ে গেছে, নদী সরু খাতের মধ্য দিয়ে বয়ে আসছে। তাহলে আমরা কি দেখছি যে তার দুই কূলে বিশাল একটা ভূমিভাগ তৈরি করেছে। তাহলে এগুলো কি করে হলো না, প্লাবনের ফলে গড়ে উঠেছে। প্লাবন মিনস নদীতে এই নিম্নগতিতে এসে নদী যেহেতু প্রচুর জমা করে ফেলছে, নদীর খাত অগভীর হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টিতে, বর্ষাকালের বৃষ্টিতে কি হয়, নদীর দুকুল ছাপিয়ে ওই জল তার পার্শ্ববর্তী এলাকাতে চলে যায়। ফলে ওই জলের সাথে মিশে যাওয়া পলিবালি, সেগুলো যখন জল শুকিয়ে যায়, তখন ওগুলো থিতিয়ে ওই জায়গাগুলোতে পড়ে থাকে এবং সে কারণে
বছরের পর বছর এরকম নদীতে যদি বন্যার প্রকোপ দেখা দেয়, তাহলে পলি বালি পার্শ্ববর্তী এলাকাতে থিতিয়ে পড়ে এই ভূমিভাগের সৃষ্টি করে, এবং সেই ভূমিভাগকে তাহলে আমরা বলি প্লাবন সময়। প্লাবনের ফলে পলিবালি সঞ্চিত হয়ে নদী উপত্যকায় গড়ে ওঠা বা নদী অববাহিকায় গড়ে ওঠা যে ভূমিভাগ, তাকে আমরা বলছি প্লাবন ভূমি। এবং এই প্লাবন ভূমিতেই আমরা স্বাভাবিক বাঁধ দেখতে পাচ্ছি, এই প্লাবন ভূমিতেই আমরা আরো অনেক জিনিস দেখতে পাই, আমি বলে দিই পড়াচ্ছি বলে, অশ্বক্ষাকৃতি হ্রদ দেখতে পাই, ঝিল বিল এগুলো দেখতে পাই এই প্লাবন ভূমিতেই। কিন্তু স্বাভাবিক বাঁধ এরকম করে গড়ে ওঠে। নদীর দুটো পাড়ের প্যারালালি নদী যখন বয়ে যায়, তখন তার ক্ষয়জাত পদার্থগুলোকে কি করে, ওই পাড় বরাবর সমান্তরাল ভাবে জমা করে উঁচু ভূমি সৃষ্টি করে, সেটাই হচ্ছে স্বাভাবিক বাঁধ। যদিও এক মূলটা হচ্ছে প্লাবন ভূমি, এটা বলতে গিয়ে স্বাভাবিক বাঁধ বললাম, আরো রয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ ঝিল এগুলো রয়েছে। তাহলে প্লাবন ভূমি হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা একটি ভূমিরূপ, এটা বোঝা গেল। এবং কি কি কারণে হয় সেটা তো তার আগেই বলেছি। আর নেক্সটটা বলছি যে নদীর সঞ্চয় কাজের ফলে আরেকটি ভূমিরূপ যেটা ছবিতে দেখাচ্ছে, সেটা হচ্ছে বদ্বীপ। বদ্বীপ কি আমরা জানি যে যখন প্রবাহের শেষ প্রান্তে বা মোহনায় নদী চলে আসে, তাহলে নদী তখন সমস্ত পদার্থগুলোকে, তার বয়ে আনা পদার্থগুলোকে নদীর মোহনায় জমা করে নদীর মোহনায় এক মানে একটা ভূমিভাগ গড়ে তোলে, নতুন ভূমিভাগ একটা গড়ে তোলে, যে ভূমিভাগ দেখতে বয়ের মতো, বাংলার ত্রিকোণাকার বয়ের মতো বলে তাকে আমরা বদ্বীপ বলছি। তাহলে নদীবাহিত পলি বালি কাদা এগুলো নদী মোহনায় স্তরে স্তরে জমা হয়ে যে ভূমিভাগ তৈরি করে, তাই হচ্ছে বদ্বীপ। এরকম অনেক বদ্বীপের নাম আমরা পেয়েছি আমাদের ভারতবর্ষের, বিশেষ করে গঙ্গা মোহনায় বদ্বীপ রয়েছে, ব্রহ্মপুত্রে বদ্বীপ রয়েছে, কাবেরী নদীতে বদ্বীপ রয়েছে। আমরা জানি পৃথিবীর আরো উল্লেখযোগ্য নদীগুলো, নীল নদীর মোহনায় বদ্বীপ রয়েছে, মিসিসিপি মিসৌরিতে বদ্বীপ রয়েছে, তোমরা জানো। হ্যাঁ, এবারে বদ্বীপ কি করে সৃষ্টি হয় তাহলে, বা মানে কি কি কারণে বদ্বীপ সৃষ্টি হয়, বা বদ্বীপ সৃষ্টির অনুকূল অবস্থাগুলো কি, সেগুলো তোমাদের জেনে নেওয়া দরকার। কারণ সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না। তাহলে কি কি কারণগুলো, সেই কারণগুলো এক এক করে দেখো। বদ্বীপটা দেখে নাও একটু, কিরকম করে নদী তার মোহনায় এসছে, এসে এইসব ভূখণ্ডগুলো তৈরি করেছে, নতুন ভূমিভাগ তৈরি করেছে, এগুলো হচ্ছে বদ্বীপ। তাহলে বদ্বীপ তৈরি হতে গেলে মানে প্রথমত চাই যেটা, যে নদী যদি অনেক বড় নদী হয়, নদী যদি অনেকটা সমতল ভূমির মধ্য দিয়ে বয়ে আসে, নদী যদি অনেক, তার সাথে উপনদীকে অনেক, নদীর যদি অনেক উপনদী থাকে, তাহলে নদী প্রচুর পলিবালি বয়ে আনতে পারবে। অর্থাৎ নদীর কে অনেক পলিবালি বয়ে নিয়ে এসে তার মোহনায় ফেলতে হবে, তবে পরে নতুন ভূমিভাগ সৃষ্টি হতে পারে। আর নতুন ভূমিভাগ করতে গেলে আরেকটা মোহনার আরেকটা বৈশিষ্ট্য থাকা দরকার, যে মোহনাকে অগভীর হতে হবে। মোহনা যদি খুব গভীর হয় তাহলে অনেক বেশি পলি আনতে হবে। মোহনা যদি কম গভীর হয় তাহলে কি হবে, অতি সহজেই নদী যে ক্ষয়জাত পদার্থগুলোকে এনে জমা করবে, তাতে করে নতুন ভূমিভাগ গড়ে উঠতে পারে। আরো দেখা যায় তাহলে ওখানে অগভীর নদী, সমুদ্রের মোহনাটা হতে হবে, নদীর মোহনাটা অগভীর হতে হবে, প্রচুর পলি বয়ে আনতে হবে। আর একটা বিষয় যে মানে মোহনায় যদি বায়ু প্রবাহ বিপরীত দিক থেকে আসে, সমুদ্র স্রোত যদি বিপরীত দিক থেকে আসে, সেটা কিন্তু বদ্বীপ গঠনের পক্ষে অনুকূল। যদি প্রচন্ড জোয়ার ভাটা খেলে, জোয়ার ভাটার প্রকোপ যদি বেশি হয়, সমুদ্র তরঙ্গের প্রকোপ যদি বেশি হয় নদীর মোহনায়, তাহলে কিন্তু বদ্বীপ গড়ে ওঠা খুব কষ্টকর, কারণ সমস্ত পলিবালি মাছ সমুদ্রে চলে যাবে। তাহলে বদ্বীপ সব নদীর মোহনায় গঠিত হয় না। বদ্বীপ গঠিত হতে গেলে কি করতে হবে না, পলির পরিমাণ বেশি হতে হবে, নদীকে প্রচুর পলি বয়ে আনতে হবে, নদী মোহনার ঢাল খুব মৃদু হতে হবে, নদীর মোহনাটাকে অগভীর হতে হবে, নদীর মোহনায় যেখানে বদ্বীপ তৈরি হবে সেখানে বায়ু প্রবাহ মানে বিপরীতমুখী হতে হবে। নদী যদি, সমুদ্র যদি শান্ত হয়, অস্থির না হয়, প্রচন্ড জোয়ার ভাটার প্রকোপ যদি না থাকে, তাহলেও সেখানে বদ্বীপ গড়ে উঠবে। এইগুলো হচ্ছে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। যেমন আমাদের ভারতবর্ষে তোমরা নর্মদা তাপ্তি নদীর কথা পড়েছো, নর্মদা তাপ্তি বঙ্গোপসাগরে পড়েছে, ওখানে বঙ্গোপসাগরের আরব সাগরে পড়েছে। আরব সাগরের যেখানে মোহনা মানে নর্মদা তাপ্তি যেখানে মিশেছে, ওই জায়গাটা অত্যন্ত গভীর, ফলে নর্মদা তাপ্তি মালভূমি অঞ্চলের মধ্য দিয়ে বয়ে এসেছে বলে বেশি ক্ষয়জাত পদার্থ আনতে পারেনি, ফলে ওখানে গড়ে তোলাটা খুব
অসুবিধাজনক, ফলে ওইখানে নর্মদা তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। কিন্তু বাদবাকি আমাদের বিশেষ করে বঙ্গোপসাগরে যে নদীগুলো এসে মিশেছে সেগুলো অনেকটা পথ সমমের মধ্য দিয়ে গেছে, পলিবালি অনেকটা আনতে পেরেছে, ফলে জমা করতে পেরেছে এবং বদ্বীপ গঠিত হয়েছে। তাহলে আমরা এখন নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা দুটো ভূমিরূপ, একটা হচ্ছে প্লাবন ভূমি, একটা হচ্ছে বদ্বীপ, এই দুটো পড়লাম। বোঝা গেছে তোমাদের? আরো বইটা ভালো করে পড়বে, ফলে আরো সুন্দর করে তোমরা এই কোশ্চেনের উত্তর তৈরি করতে পারবে, তৈরি করবেও। পরে কিন্তু আমরা এই উত্তরগুলো দেখব স্টুডেন্টস। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্বিতীয় কোশ্চেন, যেটা মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ কর। মরুভূমি যে বিস্তার লাভ করছে সেই বিস্তারটা আমরা কমাতে চাই, তাহলে সেটা কমাতে গেলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কি কি ব্যবস্থা নিলে সম্প্রসারণটা প্রতিরোধ করা যাবে। তোমাদেরকে এটা যেহেতু আলোচনা করছি তাই আমি বলি যে আমাদের ভারতের রাজস্থানের মরুভূমি তোমরা নাম জেনেছো, আফ্রিকা সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, নাম শুনেছো তোমরা। তো মরুভূমি কি করে সৃষ্টি হয় কিংবা কি করে বিস্তার লাভ করে একটু বলে দিচ্ছি। ধরো মরু অঞ্চলে জানো বৃষ্টিপাত সবচেয়ে কম হয়, এবং 25 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। তাতে করে বৃষ্টিপাত কম বলে এমনিতেই মাটি আলগা হয়ে থাকে, মাটি শিথিল হয়ে থাকে, মাটিতে আর্দ্রতা থাকে না। তারপরে মরু অঞ্চলে ওয়েদারিং আবহবিকার হচ্ছে একটা প্রধান মাধ্যম যেটাতে ক্ষয় হয়। শিলাস্তর প্রতি দিনের তাপে এবং রাতের তাপহীনতায় সংকোচন প্রসারণ হতে হতে চূর্ণ বিচূর্ণ হয়ে আলগা হয়ে থাকে। ফলে বাতাস অতি সহজেই সেই মরু অঞ্চলের যে শিথিল যে চূর্ণ বিচূর্ণ যে পদার্থ, বালি, মাটি, এগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যেতে পারে। এবং প্রতিনিয়ত এরকম উড়াতে 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 তার যে সীমানা ছিল, যে সীমানার মধ্যে মরুটা আবদ্ধ ছিল, সেই সীমানার বাইরেও চলে যায়, অর্থাৎ মরুভূমির বিস্তার লাভ করে। আর মরু কেন বলছি না, এতই আর্দ্রতার অভাব যে কোনো জীব উদ্ভিদ বাস করতে পারে না সেখানে। ফলে তার উর্বরা শক্তি, মাটির উর্বরা শক্তিও কমে যায়। মাটির যে জৈবিক শক্তি যেটাকে আমরা বলি সেটাও আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। এবং এইভাবেই, এই প্রক্রিয়াতেই মরুভূমির সম্প্রসারণ বৃদ্ধি পায়। বিভিন্ন কারণ, তার মধ্যে আরো বিভিন্ন কারণ আছে, তোমাদেরকে বলি যে প্রতিনিয়ত আমরা দেখছি কি যে এখন দেখছি যে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে তাপমাত্রা বাড়ছে। তারপরে দেখছি যে নির্বিচারে গাছ কাটা হয়ে যাচ্ছে, প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, ঘর বাড়ি তৈরি প্রয়োজনে, শিল্প কলকারখানা গড়ে তোলার প্রয়োজনে গাছপালা প্রচুর কাটা হচ্ছে। ফলে গাছপালা কাটার জন্য মাটির যে ক্ষয় রোধ করা যেত, গাছপালা শেকড় দিয়ে যে মাটিকে আঁকড়ে ধরে থাকতো, সেটাও করা যাচ্ছে না। এমনিতেই আর্দ্রতা নেই, তারপরে গাছপালা কাটা হচ্ছে, পশুচারণ করা হচ্ছে, প্রচুর পশুচারণ হচ্ছে। পশুচারণের ফলে কি হচ্ছে, পশুর খুঁড়ে মাটি আলগা হয়ে যাচ্ছে, হ্যাঁ, মাটি আলগা শিথিল হচ্ছে। এদিকে আর্দ্রতা নেই বলেই কিন্তু এগুলো সবটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে যাচ্ছে মরুভূমির প্রসারের ক্ষেত্রে। আবার অবৈজ্ঞানিক প্রথায় কিছু চাষ হচ্ছে, হ্যাঁ, ফলে প্রচুর জলসেচের জন্য জল তোলা হচ্ছে, তাতে লবণতা মাটির বৃদ্ধি পেয়ে মাটি অনুর্বর হয়ে যাচ্ছে। মানে কৃষি কাজের অনুপযুক্ত বা উৎপাদনশীলতা তার কমে যাচ্ছে, যে কারণে আমরা মরুভূমি প্রসার বলছি। বর্তমান দিনে মরুভূমি সত্যি আস্তে আস্তে করে আয়তন তার বাড়িয়ে ফেলছে। আমাদের রাজস্থানের ক্ষেত্রেও হচ্ছে, গুজরাটের দিকে এগিয়ে আসছে, ওইদিকে পাঞ্জাব, মাঝে মধ্যপ্রদেশ, হ্যাঁ, এই সকল দিকে চারিদিকে আস্তে আস্তে করে মরুভূমির সীমা কিন্তু বেড়ে যাচ্ছে। তেমনি আফ্রিকা সাহারা মরুভূমির ক্ষেত্রে আমরা দেখছি যে প্রায় দক্ষিণে এবং পূর্ব দিকে বেশ কিছু দেশ জুড়ে তার প্রসার বাড়ছে। সে কারণে কিন্তু বিভিন্ন, বিশেষ করে একটা ইনস্টিটিউট বলে আমাদের ভারতের যোধপুরে রয়েছে, যে ইনস্টিটিউটটাকে আমরা বলবো যে যারা হচ্ছে মরুভূমি সম্প্রসারণ রোধে কাজ করছে, যেটা হচ্ছে অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট, যারা মরুভূমির প্রসার রোধে অনেকটা সাফল্য এনেছে। হ্যাঁ, এবারে মূল কথাতে আসি যে প্রসার রোধটা করব কি করে। কয়েকটা তোমাদের বলেছে, 3টি উপায় বলতে বলেছে, তার মধ্যে একটি উপায় বলছি যে মরুভূমিতে যে বাতাস বইছে, যে বাতাস মরুভূমির বালিকে উড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে মরুভূমির সম্প্রসারণ করছে, সেই বাতাসের
গতি পথে যদি আমরা আড়াআড়ি ভাবে কোনো ব্যারিকেড করতে পারি, তাহলে বাতাস আর বালি বয়ে নিয়ে যেতে পারবে না, মরুভূমিকে আর এক্সটেন্ড করতে পারবে না। সেই জন্য কি করা হবে না, মরু অঞ্চলে বসবাস মানে জীবন ধারণ করতে পারবে এমন উদ্ভিদ দিয়ে পুরো ব্যারিকেড করে দিতে হবে, যেটাকে বলা হচ্ছে শেল্টার বেল্ট। হ্যাঁ, শেল্টার বেল্ট করতে হবে। তাহলে প্রচুর গাছ যদি আমরা এরকম লাগিয়ে যাই, হ্যাঁ, তাহলে কি হবে, যেগুলো আবার মরুভূমিতে বেঁচে থাকতে পারবে। মরুভূমির যে ওয়েদার, যে উষ্ণতা, যে আর্দ্রতাহীনতা, তাতে করে যেন যে গাছগুলো বেঁচে থাকতে পারবে সেই গাছগুলো দিয়ে ওয়াল তৈরি করতে হবে। তাহলে বাতাস প্রবাহের পথে আড়াআড়ি ভাবে তাহলে আমাদের এই শেল্টার বেল্ট তৈরি করতে হবে। করলে কিনা তাহলে বাতাস আর বেশি দূর বয়ে যেতে পারবে না এবং মরুভূমি আর প্রসার লাভ করতে পারবে না, যেটা আমাদের মানে আমাদের হচ্ছে তোমার থর মরুভূমিতেও করা হচ্ছে, যেটা আফ্রিকার মরুভূমিতে হচ্ছে এবং অন্যান্য বহু দেশে মরুভূমিতে এই উপায়টা অবলম্বন করা হচ্ছে। তারপরে আমরা কি করব না, পশুচারণটা বন্ধ করতে হবে। পশুচারণের জন্য নির্দিষ্ট ফিল্ড তৈরি করতে হবে, যে নির্দিষ্ট মাঠে কেবল পশু ঘুরে বেড়াবে, তারা তাদের খাদ্য খাবে। হ্যাঁ, সব জায়গায় এলোমেলো ভাবে পশুচারণ করা বন্ধ করতে হবে। তাহলে কিনা মাটির ক্ষয়টা অনেকটাই কমে যাবে এবং মরুভূমিতে রূপান্তরের যে এটা মানে মরু হয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা অনেকটা কমবে। এবং অবৈজ্ঞানিক প্রথায় চাষটাও আমাদের বন্ধ করতে হবে। যথেচ্ছ জল তুলে জলসেচ দেওয়াটা আমাদের করা যাবে না, তাতে করে মাটির লবণতা বেড়ে যাবে, যেটা উর্বরা শক্তিকে আবার কমিয়ে দিবে। হ্যাঁ, ফলে মরুভূমি সম্প্রসারণ রোধে এটা কিন্তু একটা বিষয় হিসেবে কাজ করবে। এগুলো করা যাবে না। তারপরে তো সবচেয়ে বড় জিনিস যে সচেতনতা বাড়াতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে যে মরু যদি এরকম বাড়তে থাকে তাহলে উৎপাদন করা যাবে না, ভূমির উর্বরা শক্তি কমে যাবে। হ্যাঁ, ফলে সেটা তো ক্ষতিই হবে, সেটা করা যাবে না। ফলে এরকম বহু উপায়গুলো রয়েছে। বা যে জায়গাটাতে কিছুটা জল পাওয়া যায়, ধরো যেগুলোকে আমরা বলছি যে মরুদ্যান, যে অঞ্চলে কিছুটা জল পাওয়া যাচ্ছে মরুর মধ্যে, মানে মরুভূমি মানে শুষ্ক অঞ্চল, কিছুটা প্রায় শুষ্ক অঞ্চল, আর্দ্র শুষ্ক অঞ্চল, এ সকল অঞ্চলেই তো মরুভূমিগুলো হয়। যেখানে জল কিছুটা পাওয়া যায়, সেখানে জলটাকে আরো স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, চেক ড্যাম, বিভিন্ন গর্ত করে জলটাকে জমিয়ে রাখতে হবে, যাতে করে শেষ না হয়ে যায়। হ্যাঁ, এই ব্যবস্থাগুলো করতে হবে। তাহলে মরুভূমির প্রসার রোধে আমরা এই ব্যবস্থাগুলো নিতে পারি। হ্যাঁ, যাতে করে মরু অঞ্চলে বিস্তৃতি লাভ না করে। মরু অঞ্চলে বিস্তৃতি বেড়ে যাওয়া মানে আমাদের ক্ষতি, ভূমিভাগের উর্বরা শক্তি কমে যাবে, উৎপাদনশীলতা কমে যাবে। ফলে সেই অংশগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না, সেই ভূমিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। ফলে এটা করা যাবে না। ফলে 3টি উপায় বলেছে, আমি তোমাদের কয়েকটা উপায় বললাম। গেল আমাদের 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বরের কোশ্চেন হচ্ছে, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য নিরূপণ করো। একটা ম্যাপ এখানে দেওয়া আছে, দেখো। পূর্ব উপকূলের এই অংশ, পশ্চিম উপকূলের এই অংশ, অর্থাৎ ভারত উপদ্বীপীয় মালভূমির পূর্ব দিকে বঙ্গোপসাগরের উপকূল বরাবর এবং পশ্চিমে আরব সাগরের উপকূল বরাবর যে সমভূমি গড়ে উঠেছে, তাকেই আমরা বলছি ভারতের উপকূলীয় সমভূমি। বঙ্গোপসাগরের উপকূল বরাবর এবং আরব সাগরের উপকূল বরাবর যে সমভূমি গড়ে উঠেছে, সেই সমভূমিকে বলছি আমরা উপকূলীয় সমভূমি। এই সমভূমি তোমাদের তুলনা করতে বলেছে বা পার্থক্য করতে বলেছে। ফলে তোমাদের একটু ডিটেল আমি তোমাদেরকে বলি যে, পশ্চিম উপকূলের এই যে সমভূমি, আমরা এই যে উপকূল ভাগটা আমরা দেখছি, এই উপকূল ভাগ আর পূর্ব উপকূলের এই যে উপকূল, এই দুটো দৈর্ঘ্য কিন্তু যথেষ্ট। পশ্চিম উপকূলের দৈর্ঘ্য প্রায় 2878 কিলোমিটার, 2878 কিলোমিটার। সেই জায়গায় এই যে পশ্চিম উপকূলের দৈর্ঘ্য, আর পূর্ব উপকূলের দৈর্ঘ্য প্রায় 2387 কিলোমিটার। তাহলে দৈর্ঘ্যের দিক থেকে আমরা দেখছি পশ্চিম উপকূলের দৈর্ঘ্য অনেক বেশি। আর এবারে বলি যে এর উপকূলের সৃষ্টিটা কেমন হচ্ছে। যদি বলি তাহলে বলতে পারবে যে পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলের উচ্চতার অনেকটা পার্থক্য রয়েছে। ভূমিভাগের আন্দোলনের ফলে মানে এই যে পশ্চিম উপকূলীয় অংশের
নিমজ্জন ঘটেছে, আবার উত্থান ঘটেছে, নিমজ্জন ঘটেছে, উত্থান ঘটেছে। এই করতে গিয়ে এখন যে অবস্থা আমরা দেখছি যে সমুদ্র পৃষ্ঠ থেকে এই উপকূল ভাগ অনেক উঁচুতে। এই ছোট্ট করে এটা একটা ছবি আঁকিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো যে এইটা ধরো উপকূলের সমভূমি আর এটা সাগর। তাহলে উপকূলের সমভূমি, এটা সাগর, এর মধ্যে খাড়া ঢাল আছে। দেখো খাড়া ঢাল দিয়ে আমরা দেখাচ্ছি যে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে, পশ্চিম উপকূলীয় সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত। সেই জায়গায় পূর্ব উপকূলীয় সমভূমি, দেখো এই যে সমুদ্রপৃষ্ঠ, এই সমুদ্রপৃষ্ঠের জল, এটা হচ্ছে উপকূলীয় সমভূমি। এই ঢালটা কিন্তু এটার মতো এত খাড়া নয়, দেখো মৃদু ঢাল রয়েছে, মৃদু ঢাল রয়েছে। ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে এই এই উপকূল ভূমির উচ্চতা খুব একটা বেশি নয়। তাহলে এটা একটা প্রধান পার্থক্য। প্রথমেই যেটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে, পূর্ব উপকূলীয় সমভূমি সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি বা উচ্চতা কম। এটা গেল। পশ্চিম উপকূলীয় সমভূমি অনেকটা সংকীর্ণ। কেন না এই গভীরতা বেশি বলে সমুদ্র পৃষ্ঠ থেকে উপকূলের উচ্চতা অনেক বেশি, এবং সেই কারণেই এই উপকূলের সমভূমি সব জায়গায় সমানভাবে চওড়া নয়, বিস্তৃত নয়। সমভূমির বিস্তৃতিটা অনেকটা কম, যেটাকে বলা হচ্ছে সংকীর্ণ সমভূমি। কিন্তু পূর্ব উপকূলের সমভূমি অনেকটা বিস্তৃত, পশ্চিম উপকূলের তুলনায় অনেকটা বিস্তৃত। এবং যে নদীগুলো এখানে বয়ে এসে উপকূলের সমভূমি করতে সাহায্য করেছে, কিংবা সমুদ্র স্রোত বা তরঙ্গ যে ক্ষয়জাত পদার্থ জমা করেছে, সে কারণেই হয়েছে। যেমন গোদাবরী, কৃষ্ণা, এই নদী, কাবেরী, এই নদীগুলো কি করেছে না দীর্ঘ পথে তাদের পলি বালি সব এনে জমা করে এই উপকূলের সমভূমি গড়ে তুলেছে। এবং সমুদ্র তরঙ্গ তার ক্ষয়জাত পদার্থগুলোকে জমা করেছে এই সমভূমি গড়ে তোলার ক্ষেত্রে। তাহলে আমরা দেখছি দ্বিতীয় পয়েন্ট হলো যে পূর্ব উপকূলের সমভূমির বিস্তৃতি অনেক বেশি এবং চওড়া, কিন্তু পশ্চিম উপকূলীয় সমভূমি সংকীর্ণ। তারপরে দেখো পশ্চিম উপকূলীয় সমভূমির ক্ষেত্রে আমরা দেখি যে এখানে বদ্বীপগুলো নদীতে কম গড়ে উঠেছে, কিন্তু পূর্ব উপকূলীয় সমভূমির ক্ষেত্রে দেখেছি ওখানে অনেক বদ্বীপ গড়ে উঠেছে। হ্যাঁ, সেটা তোমরা জানো, তবু বলছি যে নদীগুলো এখানে পলিবালি জমায় করে এই মোহনায় বদ্বীপ গড়ে তুলতে পেরেছে। কিন্তু এখানে যেহেতু খাড়া ঢাল, ফলে বদ্বীপ গঠন করতে পারেনি, অনেক ক্ষয়জাত পদার্থ আনতে পারেনি, অনেক জমা করতে পারেনি, সে কারণে এখানে বদ্বীপগুলো তৈরি হয়নি। তারপর দেখছি দেখো পশ্চিম উপকূলে আমাদের যে মনসুন এসে প্রথম আছড়ে পড়ে এই উপকূল, কেরালা উপকূলে। ফলে প্রচুর বৃষ্টি হয়, যে বৃষ্টিটা পূর্ব উপকূলে এতটা হয় না। পশ্চিম উপকূলে তাহলে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি, পূর্ব উপকূলে বৃষ্টিপাতের পরিমাণটা কম। আবার দেখো পশ্চিম উপকূলে কৃষি ততটা উন্নত নয় যতটা পূর্ব উপকূলের সমভূমিতে কৃষিটা উন্নত, কৃষি শিল্প অনেক উন্নত, পশ্চিম উপকূলের সমভূমিতে নয়। আবার দেখো অন্য একটা বিষয়, পশ্চিম উপকূলের সমভূমিটা ভগ্ন, মানে আঁকা বাঁকা, উপকূল ভাগ আঁকা বাঁকা, ভাঁজ, যেখানে কি হয় না জাহাজ নিরাপদে আশ্রয় নেওয়ার মতো পোতাশ্রয় তৈরি করা যেতে পারে। ফলে স্বাভাবিক বন্দর গড়ে উঠেছে। এখানে পশ্চিম উপকূলে গড়ে ওঠা বন্দরগুলো বেশিরভাগই স্বাভাবিক বন্দর, কিন্তু পূর্ব উপকূলে গড়ে ওঠা যে বন্দরগুলো সেগুলো বেশিরভাগই কৃত্রিম বন্দর। ফলে এইগুলো হচ্ছে মূলত পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য। তাহলে পূর্ব উপকূলের সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কম উঁচু, পশ্চিম উপকূলের সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উঁচু। পূর্ব উপকূলের সমভূমি অনেক চওড়া, পশ্চিম উপকূলের সমভূমি সংকীর্ণ, কম চওড়া। পূর্ব উপকূলের সমভূমিতে বন্দর গড়ে উঠেছে, যে বন্দরগুলো অনেকগুলোই মানে কৃত্রিম বন্দর। পশ্চিম উপকূলের সমভূমি ভাঁজ থাকার জন্য, উপকূলের ভাঁজ বা খাঁজ থাকার জন্য, ভগ্ন উপকূল হওয়ার জন্য অনেক স্বাভাবিক বন্দর গড়ে উঠেছে। পূর্ব উপকূলের সমভূমিতে কৃষি উন্নত, পশ্চিম উপকূলের সমভূমিতে কৃষি অনুন্নত। পূর্ব উপকূলের সমভূমিতে উর্বর ভূমিভাগের জন্য কৃষি উন্নত এবং শিল্প কেন্দ্র অনেক গড়ে উঠেছে, এখানে শিল্প কেন্দ্র কম গড়ে উঠেছে। পূর্ব উপকূলের সমভূমিতে বৃষ্টি তুলনামূলকভাবে পশ্চিম উপকূলের তুলনায় কম। এইগুলো গেল মূল হচ্ছে তোমার পূর্ব এবং পশ্চিম উপকূলের পার্থক্য। হ্যাঁ, এরপরেও তোমরা পড়বে, পড়াশোনা করবে, বই পড়বে, নিশ্চয়ই এটা বুঝতে সুবিধা হলো তোমাদের। এবারে আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট 4 নম্বর কোশ্চেন, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি লেখো। অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি লেখো। আমি একটা ছবি করেছি, দেখো এটা ভৌমজলের একটা ছবি রেখেছি তোমাদের কাছে। তোমরা ক্লাস 12-এ গিয়ে ভৌমজল ডিটেল পড়বে, এখন তোমাদের অল্প করে একটু দেয়া আছে,
সেটা একটু তোমরা জানো যে ভূপৃষ্ঠের বৃষ্টির জল, বরফ গলা জল, হিমবাহ গলা জল, হ্যাঁ, নদী নালা খাল বিলের জল চুইয়ে চুইয়ে মাটির তলায় গিয়ে যে ভান্ডার তৈরি করে তাই হচ্ছে ভৌমজলের ভান্ডার। এই ভৌমজলের ভান্ডার থেকে জল এত বেশি ভাবে আমরা ব্যবহার করছি কারণ হচ্ছে এই জল হচ্ছে একটা মিষ্টি জলের ভান্ডার। আমরা পানীয় জল হিসাবে এটা ব্যবহার করি। এই জল আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি, গৃহস্থালী কাজে ব্যবহার করি। এই জল আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করছি। বিভিন্ন কাজে আমরা এই জল ব্যবহার করে চলেছি। ফলে বর্তমানে প্রায় ভারতবর্ষের 70% অংশে মানে চরম সংকট দেখা দিয়েছে এবং আরো মানে অতি সংকট হচ্ছে প্রায় 30% অংশে। অর্থাৎ সমস্ত জায়গাতেই জলের একটা, এই ভৌমজলের একটা সংকট দেখা দিয়েছে অতিরিক্ত উত্তোলনের কারণে। ফলে অতিরিক্ত যে জল যে আমরা উত্তোলন করছি তার তো কিছু ক্ষতিকর প্রভাব আমাদের ভোগ করতেই হবে এবং তার অলরেডি তার ক্ষতিকর প্রভাব শুরু হয়ে গেছে। সেই ক্ষতিকর প্রভাবগুলো তোমাদের কাছে আমি বলছি যে অতিরিক্ত জল তুললে তার প্রভাবগুলো কি কি। যেমন ধরো এই যে ধরো কূপ, দেখো এই জলের এখানে একটা কূপ দেওয়া আছে, এখানে একটা কূপ দেওয়া আছে, তাহলে কূপ দিয়ে আমরা এই জলটাকে উত্তোলন করে আমরা ব্যবহার করছি। হ্যাঁ, তাহলে আমরা যদি বেশি ব্যবহার করতে থাকি এই জল আমাদের ব্যক্তিগত প্রয়োজনে পানীয় জল হিসেবে কিংবা চাষের জন্য যদি আমরা ব্যবহার করি, তাহলে জল নিতে 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 এই জলের তলটা নিচের দিকে নামতে থাকবে। বেশি জলটা যত আমরা ওপরে উত্তোলন করবো এই জলটা তত নামতে থাকবে। তার মানে কি জলতলটা কমতে থাকবে। অর্থাৎ এর মধ্যে একটা এই যে ভূভাগ এবং ভৌমজলের তল তার মধ্যে একটা ফাঁক হবে, একটা গ্যাপ সৃষ্টি হবে। তখন কি হবে, জলতল তো কমবে, অর্থাৎ জলতলের অবনমন তো ঘটবেই, আবার এই যে ভূভাগের ধসও নামতে পারে, ভূভাগ ধসে পড়তে পারে এই জলতলের কমে যাওয়ার জন্য। এবং ভূপৃষ্ঠে যে নদী নালা খাল বিল গুলো রয়েছে যেগুলো আমরা পৃষ্ঠীয় জলের উৎস হিসেবে ব্যবহার করে থাকি, এই জলতল যখন কমবে, এই জলতলের অবনমন ঘটবে, তখন ওই পৃষ্ঠীয় জলগুলোরও সংকট দেখা দেবে, তাদেরও পরিমাণ আস্তে 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 কমে যাবে। হ্যাঁ, সেটা চুইয়ে 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 ভৌমজল হিসেবে সঞ্চিত হতে থাকবে, ফলে সেখানেও সংকট দেখা দেবে। তারপর এই জল যত আমরা জলতল অবনমন ঘটবে উত্তোলনের ফলে, তত আমরা পানীয় জলের সংকট দেখা দেবো। জল তো জীবের জীবন, জল মানে আমরা না খেয়ে তো বাঁচতে পারবো না, তাহলে পানীয় জলের সংকটও দেখা দিতে পারে। ফলে এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মানে এর প্রভাব আমরা করতে পারি। তারপরে দেখো যে এই জল উত্তোলনের ফলে বেশি করে জল যখন আমরা উত্তোলন করব, ভৌমজলকে যখন আমরা ব্যবহার করব, দেখা যাবে আস্তে আস্তে জলের মধ্যে লবণতা থাকে, তার লবণতার ঘনত্ব বেড়ে যাবে। ঘনত্ব বেড়ে গিয়ে ভূমিভাগে যখন বাষ্পীভবন হবে না, বাষ্পীভবনের মধ্য দিয়ে তো ধরো কৈশিক প্রক্রিয়ায় ওপরে ভূমিভাগের ওপরে আমরা লবণের পরিমাণ দেখতে পাবো, লবণের পরিমাণ বাড়বে, মাটির মধ্যে লবণতার পরিমাণটা বাড়তে থাকবে, ফলে মাটি উর্বরতা শক্তি হারাবে, তাই তো। তাহলে এর ক্ষতিকর প্রভাবগুলো কি না, অতিরিক্ত জল ব্যবহার করার ফলে ভৌম জলের সংকট দেখা দেবে। পানীয় জলের ব্যবহার, পানীয় জলের ক্ষেত্রে একটা সংকট আমরা দেখতে পাবো। চাষের কাজে, বিভিন্ন কাজে যেগুলো আমরা কৃষিতে ব্যবহার করতাম সেই জলের ক্ষেত্রে সংকট দেখতে পাবো। তারপর ভূপৃষ্ঠীয় যে বিভিন্ন জলের সোর্সগুলো ছিল সেই জলগুলো আস্তে আস্তে কমতে থাকবে, হ্যাঁ কমতে থাকবে, এবং চারিদিকে একটা খরা পরিস্থিতির সৃষ্টি হবে। চারিদিকে আবার খরা যদি হয়, এমনিতেই যদি প্রাকৃতিক ভাবে যদি খরা হয়, এমনিতে গ্লোবাল ওয়ার্মিং চলছে, ফলে উত্তাপ তো বাড়ছে, প্রাকৃতিক ভাবে বিভিন্ন জায়গায় তো খরাভূমি হিসেবে মানে পরিণত হয়ে যাচ্ছে, ফলে তাতে করেও ভৌমজলের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। কিন্তু তাই জন্য আমাদের সচেতন হতে হবে যাতে করে অতিরিক্ত ভৌমজল আমরা ব্যবহার না করি। আমরা যাতে কম, যেটা নিতান্ত প্রয়োজন, যেখানে না প্রয়োজন করলে নয়, না ব্যবহার না করলে নয়, সেই জায়গায় যাতে আমরা ব্যবহার করি। যথেচ্ছ ভৌমজল আমরা যেন ব্যবহার না করি, এবং তাহলে পরে আমরা এর যে ক্ষতিকর প্রভাবগুলো থেকে মুক্ত হতে পারবো। ঠিক আছে, তোমাদের তাহলে আমি এই 4টা কোশ্চেন মোটামুটি করে আলোচনা করলাম। তোমরা এই ভিডিওটা তোমরা শুনবে, দেখবে, এবং তাছাড়াও তোমরা বই পড়বে, বই পড়ে এই উত্তরগুলোকে তোমরা খাতায় রেডি করবে। নিশ্চয়ই শীঘ্রই স্কুল খুললে আমি এই উত্তরগুলো দেখবো। হ্যাঁ, তোমরা তৈরি করে ফেলবে সব। ঠিক আছে, ভালো থেকো।